হবিগঞ্জে একটা সাবেক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাচ্চা একটা ছেলে একসময় একটা ভুল করে একটা কথা বলে ফেলেছিল, অনভিজ্ঞ এবং বোঝে নাই হয়তো। তার প্রতি পুলিশের আক্রোশটা খেয়াল করবেন। এখান থেকে আপনি বুঝবেন যে পুলিশ কিভাবে আগের মতো আছে। তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাবিতে একটা মানববন্ধন কিংবা একটা হয়তো মিছিল করার পরিকল্পনা করেছিল। এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার। তো সেটা তারা করবে না? তারা কি কোনো গোপন কর্মতৎপরতা কিংবা সন্ত্রাসী কর্মতৎপরতা করেছে? এই যে তারা একটা মিছিল করতে যাবে, সেখানে তাদেরকে মিছিলটা করতে দেওয়া হলো না। তাকে ধরে নিয়ে যেভাবে টেনে হিচড়ে মানে পুলিশ ভ্যানে প্রায় ছুঁড়ে ফেলার মতো করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এবং আজকে আমরা জানতে পেরেছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মুচলেকা নেওয়া হয়েছে যে তিনি আর রাজনীতি করতে পারবেন না। এখন ওই মেহেদি ছেলেটা তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করে। এগুলো প্রতিবাদী জেনারেশন, প্রতিবাদ মানে তারা প্রতিবাদ করাটাকেই ঠিক মনে করে। এখন তাদেরকে আপনি প্রতিবাদটাও করতে দেবেন না। এবং ওই যে একটা ভুল কথা সে বলেছিল, এই কারণে পুলিশ এমনভাবে তার প্রতি আক্রোশ যে সুযোগ পেলেই তাকে একেবারে মেরে নাস্তানাবুদ করার মতো একটা বাসনা পুলিশের মধ্যে আছে। তো পুলিশ যদি আপনি আগের মতো চালান তাহলে তো পুলিশ এরকমই করবে। এভাবে করে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দলীয় প্রতিষ্ঠানগুলোকে তারা কলুষিত করে এবং দলছুট বিভিন্ন মানে ব্যক্তিদেরকে যারা নিজেদের দল টল ছেড়ে চলে এসেছে একটা সরকারি পদের জন্য, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা তারেক রহমান জনাব প্রধানমন্ত্রী তারা আশেপাশে বসিয়ে দিয়েছেন। এবং তারা জনগণের পয়সায় জনগণের অন্ন ধ্বংস করে বিরোধী দলের চরিত্র হনন, বিরোধী দলের বিরুদ্ধে সারাক্ষণ কুৎসা রটনা করছে। তার সরকার ফেল করছে কিন্তু সারাক্ষণ সে বিরোধী দলকে গালাগালি করছে। এই ধরনের মানে ব্যক্তিবর্গ এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ, যার হয়তো এমনিতে নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়ে বসে আছে। এবার অথচ এই বিএনপি দলের অসংখ্য বঞ্চিত নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মী আপনার প্রধানমন্ত্রীর ধারে কাছেও ঘেঁষতে পারেন, তাদেরকে প্রধানমন্ত্রী গাড়ির আগে পিছিয়ে দৌড়াতে হয়। আর দলছুট ব্যক্তিদেরকে উনি কাছে বসিয়ে রেখেছেন। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্ল্যান। বিএনপি সরকারের 6 মাস হয়েছে, 180 দিন। এখন তারা বলা শুরু করেছে 6 মাস কি যথেষ্ট সময়? কিন্তু তারা কিন্তু অন্তর্বর্তী সরকারকে 6 দিন সময় দেয় নাই। এমনকি অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার আগে, এটা বাংলাদেশ ইতিহাস, আপনি আরও যখন আমরা সামনের দিকে যাব এটা 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 কালো একটা ব্যাপার, একটা ব্ল্যাক স্পট হিসেবে থাকবে যে সরকার গঠন করার আগে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল নির্বাচনের দাবিতে, তখন দেশে একটা টালমাটাল পরিস্থিতি, নির্বাচনের দাবিতে তারা সমাবেশ করেছে। তো যারা 6 দিন সময় দেয় নাই, তখন অন্তর্বর্তী সরকার একটা দুর্বল সরকার ছিল, যার লাভের গুড় সবাই খেয়েছে কিন্তু যার দায়িত্ব বা যার দায় কেউ নিতে চাচ্ছে না অন্তর্বর্তী সরকারের, সেই সরকারকে তারা 6 দিন সময় দেয় নাই। শত শত ভুতুরে আন্দোলন তাদের পৃষ্ঠপোষকতায় এবং উস্কানিতে হয়েছে, এটা আমরা সবাই জানি। যমুনার সামনে, শাহবাগে দিনের পর দিন ব্লক করে রাখা, এমনকি প্রশাসনের ভিতরে জনপ্রশাসন এবং এনবিআরের কথা বিশ্বত আমি বলতে চাই। আজকে দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত তাদের কোনো আলোচনায় গেছেন কিনা, ওনাদের কোনো আলোচনায় ছিলেন হয়তো, উনি বলেছেন অন্তর্বর্তী সরকারে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে এনবিআরে। তো এখন কথাটা হচ্ছে যে এই দুঃখজনক ঘটনাটা তো আপনারা উস্কানি দিয়ে ঘটিয়েছেন। আপনারা তখন সংস্কার করতে দেন না এনবিআরকে, আপনারা তখন জনপ্রশাসন সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট আপনারা পাশ করতে দেন নাই, কিংবা পরে একটা বিতর্কিত ধারা যুক্ত করেছেন, এবং এই কারণে আপনারা আইএমএফের লোন পান নাই। আইএমএফের সামিটে অর্থমন্ত্রী গিয়েছিলেন এবং তার দলবল নিয়ে গিয়েছিলেন, উনি ফেরত এসেছেন শূন্য হাতে। সিম্পলি আইএমএফ খুব ক্যাটাগরিক্যালি বলেছিল যে আপনারা এনবিআর সংস্কার করেন নাই, মানে পৃথকীকরণটা নিশ্চিত করছেন না, এবং ব্যাংক রেজলিউশন অ্যাক্ট আপনারা যেহেতু এরকম একটা কালো কানুন ঢুকিয়ে দিয়েছেন যেখানে বিতর্কিত এবং ডিফল্টার যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা আবার মালিকানা ফেরত পাবে, কাজে আমরা আপনাদেরকে ঋণ দেব না। এবং তারা কিন্তু ঋণ না পেয়ে ফেরত এসেছে। এবং বাজেটের আগে পরে অর্থমন্ত্রীর কথার তুবড়িতে কিন্তু আমরা থাকতে পারি নাই। 1.5 কোটি কর্মসংস্থান হবে, স্মার্ট ইকোনমি হবে, এই হবে সেই হবে। এখন দেখেন উনি একেবারে চুপসে হয়ে গেছেন, কারণ উনি বুঝতে পারছেন যে ওনাদের ভুল পলিসির কারণে আজকে যে অর্থনৈতিক সংকট সহ অন্যান্য সংকট তৈরি হয়েছে, এটা অন্যরা যতই বলুক উত্তরাধিকার সূত্রে এটা তারা নাকি পেয়েছে। কিন্তু উনি খুব ভালো করেই জানেন, যেহেতু উনার ব্যর্থতার ইতিহাসটা অনেক পুরনো। মানে এখন যিনি অর্থমন্ত্রী, তিনি 2001-06 সালে ওই সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন এবং সিন্ডিকেট সহ বিভিন্ন মানে অপকর্ম এবং দুর্নীতির মধ্যে এমনভাবে তার মন্ত্রণালয় জড়িয়ে গিয়েছিল যে তাকে কিন্তু বেগম খালেদা জিয়া, তৎকালীন প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী, তিনি কিন্তু মেয়াদ পূর্ণ করতে দেন নাই, তাকে পদত্যাগ করতে হয়েছিল এই তৎকালীন বাণিজ্যমন্ত্রীকে। তো ওই পরীক্ষিত ফেইলিয়র আজকে অর্থমন্ত্রী, পরীক্ষিত ফেইলিয়র তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আজকে বিদ্যুৎ মন্ত্রী। তো তাদের দিয়ে বিএনপি 20 বছরে দিস ইজ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, দিস ইজ বিএনপিস প্ল্যান। সরকারে আসার আগে বলেছে তারা যে আমাদের অনেক প্ল্যান আছে, এখন তারা বিরোধী দলকে বলছে আপনাদের প্ল্যান দেন। তো আপনি সরকারে আসার আগে বলেন আপনাদের অনেক প্ল্যান, এখন বিরোধী দলের কাছে প্ল্যান চান কেন? তাও ভালো যে চেয়েছেন। এনিওয়ে, এখন এই টপিকে আমি বলি যে এটা অলরেডি ওনারা তো এই বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি ওনারা বলেছেন
একটা খুব সিম্পল জিনিস হচ্ছে, এই আইনটা যদি আপনারা পড়ে দেখেন, যে যেহেতু গুম হয়েছে কি হয় নাই এটা ফয়সালা করবে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী। ওই খসড়া আইনেই তারা স্বীকার করছে যে এই সরকারি বাহিনীগুলোই কিন্তু এই ধরনের সম্ভাব্য গুমের সাথে জড়িত থাকে এবং তারাই ঠিক করবে গুম হয়েছে কি হয় নাই। এখন যদি আপনি ফলস তথা মিথ্যা অভিযোগ করেন, কোট আনকোট মিথ্যা অভিযোগ করেন, যেটা তাদের কাছে মিথ্যা মনে হচ্ছে, তাহলে যারা অভিযোগকারী মানে ওই পরিবার, যিনি গুম হয়েছেন তার পরিবার, তাদেরই কিন্তু 5 বছরের জন্য কারাগারে থাকতে হবে বা জেল খাটতে হবে বা সাজা পেতে হবে। এরকম মানে আপনি যিনি ভিকটিম, যারা গুমের ভিকটিম, তাদেরকে উল্টো শায়েস্তা করার একটা রাস্তা ওনারা করেছেন। এভাবেই মানে বিএনপির পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। 31 দফার কথা তারা খুব বড়সড় করে বলেছে, তারা 31 দফা বাস্তবায়ন করবে। এখন দেখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি 32 দফা 33 দফায় চলে গেছেন। ওনারা যে ফেল করছেন, ওনারা যে পাশ করতে পারছেন না, এটা সবচেয়ে ভালো জানেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ কারণে উনি দেখবেন 31 দফার কোনো খবর নাই, উনি বলছেন আমরা 32 নম্বর দফা বাস্তবায়ন করে ফেলেছি, আমরা 33 নম্বর দফা বাস্তবায়ন করে ফেলেছি। মানে পাশ করার একটা উদগ্র বাসনা কিন্তু তাদের মধ্যে আছে, কারণ ওনারা তো জানেন যে ওনারা পাশ করতে পারছেন না। এখন ভাই আগে আপনারা 31 দফা বাস্তবায়ন করেন, পরে 32 আর 33 নম্বরের কথা বললেন। 31 দফা তো বাস্তবায়ন করতে পারছেন না, 31 দফার দফা রফা করে দিয়ে এখন ওনারা 32 নম্বর দফার দিকে ছুটেছে। তো এই যে এই ধরনের আইন তারা করেছেন, তারা যদি মনে করেন যে আবারও গুম করবেন, আবারও মানবাধিকার লঙ্ঘন করবেন, বিএনপির একটা জিনিস বোঝা উচিত যে তারা কিন্তু ক্ষমতায় আসলে কতগুলো জিনিস বারবার ঘটে। তারা ক্ষমতায় আসলে কনসার্ট ঘটে, তারা ক্ষমতায় আসলে ফুলবাড়িয়া ঘটে, তারা ক্ষমতায় আসলে শনি রাখরায় ঘটে। রানিং এমপি জনগণের ধাওয়া খেয়েছে, বিদ্যুৎ দিতে পারেন না, জ্বালানি দিতে পারেন না, এই কারণে সেই একই প্রবণতাগুলো কিন্তু এখনও আলামতগুলো পুরোপুরি ফিরে এসেছে। এবং আপনারা দেখবেন, এটা বলেই শেষ করি, যে তারা সামনের নির্বাচন মূল ইঞ্জিনিয়ারিংটা তারা করবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মানে নির্দলীয় সরকার যার অধীনে নির্বাচন হওয়ার কথা, এটা যেন তারা করতে পারে। এজন্য ইতিমধ্যেই তাদের একজন দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে তারা বসিয়ে দিয়েছে। তো এভাবেই বিএনপির প্ল্যান এগিয়ে চলছে। বাংলাদেশের মানুষও এখনও পর্যন্ত দেখে যাবে। লাস্ট একটা জিনিস বলি, যে ফ্যামিলি কার্ডের আপনি একটা দিক দেখতে পাচ্ছেন যে তাদের এই ফ্যামিলি কার্ডের নামে ইউএনওদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কিনা অনেক পরিশ্রম করে ওই জায়গাটায় যায়, তাদেরকে নাজেহাল হেনস্থা করছে বিএনপির অশিক্ষিত অ্যাক্টিভিস্টরা, অশিক্ষিত দলীয় নেতাকর্মীরা। তারা দেখবেন যে জবাই করব, তারপর হচ্ছে আছাড় মারবো, লাথি মেরে বের করে দেবো, এইগুলো কথাবার্তা ইউএনওদেরকে বলছে। কেন? কারণ তাদের দেওয়া যে তালিকা, এই তালিকাগুলো কিন্তু ইউএনওরা নিচ্ছেন না। যারা নিচ্ছেন না তাদের সাথে তারা এ ধরনের আচরণ করছেন। আছাড় মেরে নাকি তারা ইউএনওদেরকে পদ থেকে বের করে দেবেন। তো এইভাবেই যদি তারা সমস্ত কিছুতে দলীয় পুনর্বাসন করেন এবং ইউএনওদেরকে অপদস্থ করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপদস্থ করেন, এগুলো তো মামাবাড়ি আবদার না, আপনাদের মানে দলীয় দোকান না এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, যেখানে আপনারা তাদেরকে এভাবে অপমান করবেন। তো সেটাই তারা করে যাচ্ছে এবং মনে করছে যে মানুষ আসলে কিছু বলবে না। অনেক দিন পর্যন্ত তারা মানুষকে আওয়ামী লীগের ভয় দেখিয়ে মনে করছে তারা অনেক দিন পর্যন্ত সময় আছে, এরকম কিন্তু মনে হয়। কিন্তু শেষ পর্যন্ত যাহা আওয়ামী লীগের জন্য 5 বছর, তাহা আপনার জন্য, যাহা আওয়ামী লীগের জন্য 15 বছর, তাহা আপনার জন্য 5 বছর নাও হতে পারে। এবং আপনি যদি মনে করেন যে আপনার আগামী 10 বছর একেবারে নিশ্চিন্ত, সেটা সবসময় যে হবে ব্যাপারটা এরকম না। যে কোনো সময় মানুষের ক্ষোভ বিস্ফোরণে পরিণত হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।